গল্পের শুরুটা হয় ১৯৬২ সালের একটা দৃশ্যপট দিয়ে। ওই বছরের অক্টোবর মাসে হঠাৎই চীন ভারতকে আক্রমণ করে এবং ধীরে ধীরে লাদাখে বিভিন্ন জায়গাগুলো দখল করতে থাকে। চীনের উদ্দেশ্য ছিল, যদি লাদাখের এয়ারবেসের এলাকা দখলে নিতে পারে তাহলে জম্মুতে পৌঁছানো অনেক সহজ হবে। আর এখান থেকেই শুরু হয় ১২০ জন বীরের গল্প। ১৮ই নভেম্বরের ঘটনা। দেখা যায় একজন সৈনিক দ্রুত দৌড়ে আসছে। সে অনেক দূর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বার্তা নিয়ে আসছিল। সৈনিকটি আহত না হলেও বরফঝড়ের মধ্যে দীর্ঘ সময় দৌড়ে আসাতে সে খুব ক্লান্ত ছিল এবং মাঝপথেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর ভারতীয় সেনারা তাকে খুঁজে পায় এবং হাসপাতালে নিয়ে যায়। কর্নেল এসে তার কোম্পানি সম্পর্কে জানতে চায়, কিন্তু সৈনিক রামচন্দ্র এখনও ঘোরের মধ্যে আছে। সে বারবার বলছিল সে তার মেজরকে ছেড়ে কোথাও যাবে না, যত বিপদই আসুক সে মেজরের সঙ্গেই থাকবে। রামচন্দ্র কিছুই বলার অবস্থায় ছিল না, তাই ডাক্তার তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেন। এরপর অতীতের একটা দৃশ্য দেখানো হয়। ৩ দিন আগে রামচন্দ্র আর্মি হেডকোয়ার্টার থেকে ফিল্ডে এসেছিল। তার কাজ ছিল চার্লি কোম্পানির রেডিও অপারেট করা। তার কোনো ফিল্ড অভিজ্ঞতা ছিল না, আর এত উঁচু জায়গায় এটাই ছিল তার প্রথম যাওয়া। তাই অন্য সৈনিকদের মতো সে মোটেও ফিট ছিল না। রামচন্দ্র একটি জ্যাকেট চাইতে থাকে, কিন্তু জ্যাকেট স্টকে নেই, তাই তাকে একটা ওষুধের গুলি দেওয়া হয়, যদিও সে তখনও অসুস্থ হয়নি। সে চার্লি কোম্পানি সম্পর্কে জানতে চাইলে জবাব দেওয়া হয়, যেখানে কোম্পানির চেয়ে মেলা বেশি লাগে সেটাই চার্লি কোম্পানি। চার্লি কোম্পানির সৈনিকরা বেশ অনিয়মিত এবং সবসময় হাসি ঠাট্টায় মেতে থাকে। এদিকে ব্রিগেডিয়ার চুসুলেভ এসে কর্নেলের কাছ থেকে পরবর্তী পরিকল্পনা জানতে চান, কারণ চীনা সেনারা এখানেই আক্রমণ করতে চলেছে এবং এয়ারবেস রক্ষা করা অত্যন্ত জরুরি। কর্নেল জানান, যে দিক দিয়ে চীন আক্রমণ করতে পারে সেই দিকের পাহাড়ের চূড়ায় চার্লি কোম্পানি রয়েছে এবং তারা চীনা সেনার গতিবিধির উপর নজর রাখছে। ব্রিগেডিয়ার এই কোম্পানির উপর সন্দেহ পোষণ করেন, কারণ তারা পাহাড়ে নয় সমতলে যুদ্ধ করার জন্য বেশি পরিচিত। কিন্তু চার্লি কোম্পানির এই অবস্থান তাদের মেজর শয়তান নিজেই বেছে নেন। ব্রিগেডিয়ার শয়তানের বিষয়ে জানতে চাইলে বলা হয়, শয়তান এখন ফিল্ডের শত্রুর গতিবিধি পর্যবেক্ষণে গেছে। শয়তান ব্রিগেডিয়ারকে অপেক্ষা করাতে পারে, কিন্তু শত্রু কখনো অপেক্ষা করবে না। এরপর মেজর শয়তানকে দেখানো হয়। শয়তান জানত সামনে শত্রু সেনার একজন স্নাইপার লুকিয়ে আছে, তবুও সে ইচ্ছা করেই স্নাইপারের রেঞ্জে গিয়ে দাঁড়ায়, কারণ হাওয়া ভারতের দিকেই ছিল, তাই চীনা স্নাইপার সঠিকভাবে গুলি করতে পারবে না। শয়তান চেয়েছিল স্নাইপার গুলি ছোড়ার চেষ্টা করুক, আর সুযোগ পেলে তার সৈনিক স্নাইপারটিকে মারবে। এভাবেই শয়তান তার নাম পেয়েছে। সে এরকম বহু দুঃসাহসিক কাজ করেছে। এবারও শয়তানের পরিকল্পনা সফল হয় এবং শত্রু স্নাইপারকে মেরে ফেলা হয়। এরপর রামচন্দ্র চার্লি কোম্পানিতে যোগ দেয়। চার্লি কোম্পানির বেশিরভাগ সৈনিক একই এলাকার হওয়ায় তারা খুব ঘনিষ্ঠ এবং নিজেদের মাঝে হাসি ঠাট্টাও কুস্তি করে সময় কাটায়। তারা মারামারিও করে, কিন্তু কেউই রাগ করে না। এমনই এক সৈনিক রামলাল একদিন অন্য একজনের চকলেট খেয়ে ফেলে, আর এতটুকু বিষয় নিয়ে ছোট বাচ্চাদের মতো ঝগড়া লেগে যায়। যখন রামচন্দ্র তাদের থামানোর চেষ্টা করছিল, তখন উল্টো তাকেই ধাক্কা খেতে হয়। ঠিক তখনই মেজর শয়তান সেখানে আসে এবং তার সৈন্যদের শৃঙ্খলা আর সাহসের প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝায়। সে বলে, এই কোম্পানি কোনো সাধারণ মানুষের দল নয়। এরা আখির রেজিমেন্টের লোক, যাদের অতীতে পুরো একটি রেজিমেন্ট ছিল, কিন্তু এখন মাত্র একটি ব্যাটালিয়ান বাকি আছে। কারণ এদের সাহস আছে, কিন্তু শৃঙ্খলা নেই। আর শুধু সাহস দিয়ে যুদ্ধ জেতা যায় না। একজন সৈনিকের মধ্যে শৃঙ্খলা না থাকলে তাকে সৈনিক বলার যোগ্যতা রাখে না। পুরো চার্লি কোম্পানি মেজরের কথার সাথে একমত হয়। হয়তো তারা এখন আর নিজেদের মাঝে ঝগড়া করবে না। তারপর মেজর রামচন্দ্রকে সঙ্গে নিয়ে যায় এবং বলে, তাদের আগের রেডিও অপারেটর শহীদ হয়ে গেছে, তাই রামচন্দ্রকে এখানে পাঠানো হয়েছে। তাকে তার কাজ খুব সাবধানে করতে হবে। এরপর মেজর ব্রিগেডিয়ারের সাথে দেখা করতে যায়। লোকাল মানুষদের থেকে সে জেনেছে 2 দিনের মধ্যে ভয়াবহ ঝড় আসবে, সেই কারণে তারা পাহাড়ের উপর থেকে নিচে নামছে। যদিও আবহাওয়া দপ্তর কোনো সতর্কতা দেয়নি, তবু মেজরের লোকালদের অভিজ্ঞতার উপর বিশ্বাস আছে। আর মেজর মনে করে চীন এই ঝড়কে ভয় পাবে না, বরং এই ঝড়ের সুযোগ নিয়ে রিজাংলা দিক থেকে ভারতীয় সেনাদের আক্রমণ করবে। তাই মেজর রিজাংলায় যাওয়ার অনুমতি চায়, সাথে আরও সৈনিক ও অস্ত্রও দাবি করে। কিন্তু কর্নেল ও ব্রিগেডিয়ার তাকে অতিরিক্ত সৈনিক দিতে পারবে না, তবে আবহাওয়া পরিষ্কার থাকলে অস্ত্রের সাপোর্ট পাঠানো হবে। মেজর রিজাংলায় যাওয়ার অনুমতি পায়। রাতে সব সৈনিক নিজের প্রিয়জন আর পরিবারের কথা ভাবছিল। তারা কেউই বুঝতে পারছিল না কিছুক্ষণ পর তাদের জীবনে কি ঘটতে যাচ্ছে। যুদ্ধ কখন শেষ হবে সেটা নিয়েও কোনো ধারণা নেই। মেজর শয়তানও তার স্ত্রী সুগন্ধাকে মনে করতে থাকে এবং তাদের বিয়ের স্মৃতিগুলো মনে পড়তে থাকে। বিয়ের সময় থেকেই সুগন্ধা জানত শয়তানের স্বপ্ন সেনাবাহিনীতে থাকা।
তখনও সে তাকে নিয়ে গর্বিত ছিল, এখনও করে। সুগন্ধা সবসময় মাথা উঁচু করে তাকে দায়িত্বে পাঠাতো এবং প্রতিশ্রুতি দিয়েছিল যদি কোনোদিন শয়তানের কিছু হয়েও যায় তবুও সে গর্ব করবে যে সে একজন প্রকৃত দেশপ্রেমিকের স্ত্রী। এভাবেই আশা এবং পরিবারের মধুর স্মৃতি নিয়ে পরের দিন আসে। অন্যদিকে চীনে চেয়ারম্যান মাওয়ের আদেশ আসে তাদের 3 দিনের মধ্যে চুশুলে এয়ারবেস দখল করতে হবে, কারণ অন্যান্য দেশ চীনের উপর যুদ্ধ থামাতে চাপ দিচ্ছে। যে কোনো সময় যুদ্ধবিরতির আদেশ আসতে পারে, আর তখন যে সেনারা যে ভূমিতে দাঁড়িয়ে থাকবে সেই ভূমি তাদের বলে গণ্য হবে। তাই চেয়ারম্যান মাও আদেশ দেয় 3 দিনের মধ্যে লাদাখের এয়ারবেস দখল করতে হবে। চীনা সেনারা একে একে লাদাখের এলাকা দখল করছিল এবং গ্রানে পাওয়া ভারতীয় সৈনিকদের বন্দী করে হত্যা করছিল। এদিকে মেজর তার কোম্পানিকে নিয়ে রিজাংলা পৌঁছে থাকে। রিজাংলা সমুদ্র পৃষ্ঠ থেকে 17,000 ফিট উঁচুতে। সেখানে গিয়ে রামচন্দ্র বুঝতে পারে তাকে যে ওষুধের গুলি দেওয়া হয়েছিল সেটা অসুখ হলে খাওয়ার জন্য নয়, ওটা আসলে ছিল শরীরকে পাহাড়ে উচ্চতায় মানিয়ে নিতে সাহায্য করার। রামসিংহ সেই ওষুধ খায়নি, এই কারণে পথেই তার বমি হয়। তবু বাকিরা সামনে এগিয়ে চলতে থাকে। এরপর মেজর সীমান্তের কাছে থাকা ভারত চীন বর্ডারের গ্রামের দিকে যায়, যাতে গ্রামবাসীদের নিচে নেমে নিরাপদ জায়গায় যেতে বলতে পারে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে পারে। কিন্তু গ্রামবাসীরা তাদের বাড়িঘর ছেড়ে কোথায় যাবে? মেজর গ্রামবাসীদের খুব সাহায্য করে, তাই সবাই তাকে খুব সম্মান করে। এরপর মেজর তার কোম্পানিকে 3 ভাগে ভাগ করে আলাদা আলাদা পজিশনে পাঠিয়ে দেয়, যাতে একই সময় বেশি এলাকা কাভার করা যায়। মেজর তার কোম্পানির সাথে খুবই ফ্রেন্ডলি ছিল, কখনো তাদের গল্প শুনত, কখনো গান। মেজরের কাছে তার সৈনিকরাই ছিল পরিবারের মতো। এরপর মেজর কর্নেল ও ব্রিগেডিয়ারের কাছ থেকে খবর পায় চীন 4 পোস্টের আরও এলাকা দখল করেছে। বর্ডারের দিকে তাদের বড় সৈন্যদলের চলাচলও দেখা গেছে, কিন্তু এখন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা আর বর্ডারের অবস্থা পর্যবেক্ষণ করতে পারছে না। তখন মেজর নিজের একটি লিসেনিং পোস্ট তৈরি করে, যেখান থেকে চীনা সেনা এলে আগাম খবর পাওয়া যাবে। পথটি ছিল খুবই সরু, তবুও মেজরের বিশ্বাস শত্রুরা এ পথ দিয়েই আসবে। লিসেনিং পোস্ট তৈরি করার পর মেজর অন্যান্য পথ চেক করতে যায়, তখন হঠাৎ দূরে বিস্ফোরণের শব্দ হয়। বিস্ফোরণটি গ্রামের দিকে হয়েছিল। মেজর 3 জন সৈনিক নিয়ে দ্রুত গ্রামে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে সব গ্রামবাসীকে মেরে ফেলা হয়েছে। চীনা সেনারা রিংঅংশভাবে সবাইকে মেরে ফেলেছে। সেখানে তখনও কিছু শত্রু সৈনিক ছিল। মেজর একাই তাদের খুঁজে বের করে মেরে ফেলে। ঠিক তখনই মেজর দেখে চীনা সেনাবাহিনীর পুরো বাহিনী ভিতরে ঢুকে পড়ছে। তারা ছিল প্রায় 3000, সাথে ভারী অস্ত্র। মেজর তাৎক্ষণিকভাবে কর্নেলকে খবর দেয়, কিন্তু ব্রিগেডিয়ারকে ভবিষ্যৎ পদক্ষেপের জন্য হেডকোয়ার্টারের অনুমতি নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মেজরকে কিছু না করে শুধু পোস্ট ধরে রাখতে বলা হয়, কিন্তু শত্রু ছিল 3000, তারা যে কোনো সময় পোস্টে পৌঁছে যাবে। মেজর একা ধরে রাখতে পারবে না, তাই ব্রিগেডিয়ার মেজরকে ফিরে আসতে বলতে থাকে, কারণ হেডকোয়ার্টারের অনুমতি ছাড়া অস্ত্র বা বাড়তি ফোর্স পাঠানো যাবে না। তবু মেজর সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। সে লড়াই না করে পিছু হটতে চায় না। মেজরের কাছে মাত্র 120 জন সৈনিক আর শত্রুপক্ষের পুরো বাহিনী। বলা যায় এটা ছিল এক ধরনের আত্মহনন মিশন। মেজর নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু তার কোম্পানির 120 জন সৈনিকের জীবন নয়। তাই সে সবাইকে পুরো পরিস্থিতির ব্যাপারে খুলে বলে এবং জানায় সে পোস্ট ছেড়ে কোথাও যাবে না। সে বলে আজ যদি তারা এই জায়গা হারায় তাহলে চীনের জন্য জম্মু কাশ্মীরে পৌঁছানো খুব সহজ হবে। মেজর আরও বলে এই ইউনিফর্ম শুধু সাহস নয়, ত্যাগও দাবি করে। আর আজ সেই দিন এসে গেছে। যদি কেউ ফিরে যেতে চায় তাহলে যেতে পারে। মেজর কাউকে বাধা দিবে না। মেজরের কথা শুনে 120 জন বীর সৈনিকের সবাই সেখানেই থেকে জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এদিকে বর্তমান সময়ে রামচন্দ্রর জ্ঞান ফিরে পায়। আজ 21 নভেম্বর। সিজফায়ারের কারণে যুদ্ধ শেষ হয়ে গেছে। রামচন্দ্র পুরো সচেতন অবস্থায় আছে। সে তাড়াতাড়ি কর্নেলকে ডেকে আনে, যাতে 17 নভেম্বরের রাতে যা ঘটেছে সব বিস্তারিত বলতে পারে। কিন্তু যদি তার কথা প্রমাণিত না হয় তাহলে তার কোর্ট মার্শালও হতে পারে, তাই তাকে প্রমাণও দিতে হবে। রামচন্দ্র বলতে শুরু করে, সেদিন রাতে সবাই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। মধ্যরাতের দিকে তাপমাত্রা -24 ডিগ্রির নিচে নেমে যায়। বাতাসে যেন শরীর কেটে ছিঁড়ে যাচ্ছিল। তখন তারা নিচের দিক থেকে কিছু নড়াচড়া লক্ষ্য করে। শত্রুরা ভেড়ার গলায় টর্চ বেঁধে ছেড়ে দিয়েছিল, যাতে ভারতীয় সৈনিকরা চীনা সৈনিক মনে করে আক্রমণ করে ফেলে, আর এতে শত্রুরা আমাদের অবস্থান ও সৈন্য সংখ্যা জানতে পারে। কিন্তু লিসেনিং পোস্টে থাকা এক সৈনিক ভেড়ার গন্ধ বুঝে ফেলে, তাই কেউ আক্রমণ করে না। কিছুক্ষণ পর একই পথে 15 থেকে 20 জন চীনা সৈনিক আসে, আর সেই পোস্টে তখন মাত্র 2 জন ভারতীয় সৈনিক পাহারা দিচ্ছিল। তখন মেজর কিছু সৈনিক নিয়ে তাদের কভার করতে এগিয়ে আসে। সেদিন থেকেই যুদ্ধ শুরু হয়ে যায়। দুই পক্ষ থেকেই গোলাগুলি শুরু হয়।
আমাদের সৈনিকরা ছিল উঁচু জায়গায়, কিন্তু শত্রুপক্ষের কাছে ছিল ভারী অস্ত্র, যা তাদের বড় সুবিধা দিচ্ছিল। তাদের এক রাউন্ডেই লিসেনিং পোস্ট ধ্বংস হয়ে যায় এবং এক সৈনিক গুরুতর আহত হয়। সে অন্যদের সরিয়ে দেয় যাতে সে নিজে থেকে শত্রুদের সঙ্গে মরণাস্ত্র ব্যবহার করে তাদের শেষ করে দিতে পারে। মেজর সেই সৈনিককে অনুমতি দেয় এবং নিজেও একটি বড় বিস্ফোরণ ঘটায়। মেজরের কাছে বড় অস্ত্র ছিল না, কিন্তু সে পাহাড়কেই নিজের অস্ত্র বানিয়ে নেয়। শত্রু সেনারা পাথরের নিচে চাপা পড়ে যায় এবং অনেকেই মারা যায়, কিন্তু এরা ছিল মাত্র কয়েকজন শত্রু। শীঘ্রই শত্রুপক্ষ পুরো শক্তি নিয়ে তাদের ওপর আক্রমণ করতে আসে। নিজের এক সহযোদ্ধাকে হারানোর পর সবাই খুব শোকাহত ছিল। শত্রু সেনাদের কাছে খাবার এবং অস্ত্র সবকিছুই ভারতীয় সেনাদের তুলনায় অনেক ভালো ছিল। প্রতিটি ক্ষেত্রেই তারা তাদের চেয়ে এগিয়ে ছিল। তার ওপর মাত্র 2 ঘন্টার মধ্যে তুষার ঝড় আসবে, আর শত্রুরা ঠিক সেই সময়ই আক্রমণ করবে। এই 2 ঘন্টায় সবাই আবার নিজের পরিবারকে মনে করতে শুরু করে। শয়তান নিজেও তার ছেলেকে মনে করে, যে হয়তো দীপাবলিতে বাবার অপেক্ষায় থাকবে। মেজর ভাবছিলেন সীমান্তে সৈনিকরা প্রাণ দেয় আর ঘরে তাদের পরিবাররাও ত্যাগ স্বীকার করে। এইসব ভেবে ভেবে 2 ঘন্টা কেটে যায় এবং তুষার ঝড় শুরু হয়। রেডিও কাজ করছিল না, তাই সামনে থেকে না সাহায্য চাওয়া যাচ্ছিল, না নিজেদের অবস্থা জানানো যাচ্ছিল। তাদের কাছে 3000 গুলিও ছিল না যে সব শত্রুকে মারতে পারবে। তাই মেজর বললেন, গুলি খুব সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে। এরপর শত্রু সেনা এগিয়ে আসা শুরু করল। মেজর তার 120 জন বীর সৈনিককে 3টে প্লাটুনে ভাগ করেছিলেন। প্রথম প্লাটুন শত্রুকে কিছুক্ষণ থামাতে পারছিল, কারণ তারা উঁচু জায়গায় ছিল, কিন্তু শত্রুদের কাছে ভারী অস্ত্র ছিল। তারা খুব দ্রুত প্রথম প্লাটুনকে নিস্তেজ করে দেয়। এরপর মেজর দ্বিতীয় প্লাটুনের কাছে গিয়ে শত্রুর অপেক্ষা করলেন। এখানেও শত্রুরা ভারী অস্ত্র দিয়ে আক্রমণ শুরু করল। মেজর তৃতীয় প্লাটুনকে শত্রুর বড় বন্দুক নিষ্ক্রিয় করার নির্দেশ দিলেন, কারণ বড় ক্ষতি করার মতো অস্ত্র কেবল তাদের কাছেই ছিল। তৃতীয় প্লাটুন আক্রমণে গেল, কিন্তু সকলে মিলেও শত্রুকে থামানো যাচ্ছিল না। ধীরে ধীরে বীর যোদ্ধারা শহীদ হতে থাকল, আর গুলিও শেষ হয়ে গেল। শত্রুরা উপরে উঠে আসছিল, আর তখন ভারতীয় বীররা হাতাহাতি লড়াই করছিল। কেউই পিছু হাঁটার কথা ভাবছিল না। তারা জানত তাদের মৃত্যু নিশ্চিত, তবুও শত্রুর সামনে মাথা নত করেনি। শত্রুপক্ষের কমান্ডার তখন নির্দেশ দেয় মেজরকে হত্যা করতে, কারণ মেজর মারা গেলে বাকিরা থেমে যাবে। শত্রু সেনারা মেজরের দিকে এগিয়ে এসে তার আশপাশে দাঁড়ানো সৈনিকদেরও মেরে ফেলে। তখন জীবিত থাকা সৈনিকরা মেজরকে ঢেকে নিয়ে দূরে সরিয়ে নিয়ে যায়, যাতে শত্রুরা তাকে বন্দী করতে না পারে। রামচন্দ্রও তাদের সঙ্গে ছিল। রামচন্দ্র নিজের চোখে দেখছিল বীর সৈনিকরা কিভাবে নিরস্ত্র অবস্থায়ও লড়াই করে শহীদ হয়ে যাচ্ছিল। রামচন্দ্র কোনোদিন বন্দুক চালায়নি, কোনোদিন কাউকে হত্যা করেনি, তবুও সে মেজরের পাশেই থাকতে চেয়েছিল। মেজরের বাঁচা এখন অসম্ভব। তখন মেজর রামচন্দ্রকে নিজে পালিয়ে যেতে বলেন, যাতে সে ক্যাম্পে সবাইকে শত্রুর আগমনের খবর দিতে পারে এবং রাতে এখানে যা ঘটেছে তার পুরো ঘটনা সবাইকে জানাতে পারে। 120 জন বীর সৈনিক পালিয়ে যায়নি, তারা দেশের জন্য লড়াই করাকেই বেছে নিয়েছিল। এটি পুরো বিশ্বের জানা জরুরি ছিল। রামচন্দ্র চলে যাওয়ার পর শত্রুরা আরও 1000 সৈন্য নিয়ে আক্রমণ করতে আসে, কিন্তু সেখানে চারদিকে পড়েছিল কেবল চীনা সৈনিকদের মৃতদেহ। মাত্র 120 জন বীর ভারতীয় সৈনিক 1000 চীনা সৈনিককে হত্যা করেছিল। চুশুলে তো আরও বেশি ভারতীয় সৈন্য রয়েছে। তাদের হারানো শত্রু সাধ্যের বাইরে। চীন এই বাস্তবতা বুঝে সেখান থেকে পিছিয়ে যায় এবং নিজেদের মৃত সৈনিকদেরও সঙ্গে নিয়ে যায়, যাতে কেউ এই যুদ্ধে কি ঘটেছে তা জানতে না পারে। 120 জন বীর শহীদ হয়েছিলেন, কিন্তু তাদের কারণেই শত্রু সেনা আর এগোতে পারেনি। রামচন্দ্রের এই গল্পে উচ্চপদস্থ অফিসাররা বিশ্বাস করতে চেয়েছিলেন, কিন্তু পারছিলেন না, কারণ ততক্ষণে রিজাংলায় ভারী তুষারপাতের কারণে সবকিছু বরফের নিচে চাপা পড়েছিল। যুদ্ধের কোনো প্রমাণই পাওয়া যাচ্ছিল না। 3 মাস পর বরফ গলতে শুরু করে এবং সবাই 120 জন বীর সৈনিকের নিথর দেহ খুঁজে পায়। তখন মেজর সহ সব শহীদকে পূর্ণ সম্মান জানানো হয়, আর শেষ হয় সাহসী 120 বাহাদুরের